একটা অভিশাপ, যা শুধুই কালো জাদু নয়, বরং এমন এক ভয়ঙ্কর শক্তি যে ফিরে এসে একজন বাবাকে তার নিজের সন্তানদের কাছ থেকে আলাদা করে দেয়। এই কালো জাদুর প্রভাবে বাবা নিজেই হয়ে ওঠে নিজের সন্তানদের সবচেয়ে বড় শত্রু। একজনের পর একজন করেই তাদের জীবনে নেমে আসে অজানা বিপর্যয়। শুধু ক্ষতিই নয়, তাদের বেঁচে থাকাটাই ধীরে ধীরে হয়ে ওঠে অসম্ভব। কারণ বাবা নিজে পৃথিবী ছেড়ে যাওয়ার আগেই তার সন্তানদেরকেও সঙ্গে নিয়ে যেতে চায়। আর সেই উদ্দেশ্যেই শুরু হয় নির্মম ভয়াবহ এক অত্যাচার, যার প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আতঙ্ক আর মৃত্যু। আজকের গল্পটা এতটাই ভয়ঙ্কর যে দুর্বল হৃদয়ের মানুষদের গা শিউরে উঠতে পারে। যারা খুব বেশি ভয় পান তারা চাইলেই আজকের হরর গল্পটা স্কিপ করতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক দ্য রিটার্নিং ডেথ মুভির গল্পটি। তো গল্পের শুরুতেই হাইতি নামের একজনকে গাড়ি পরিষ্কার করতে দেখি। তার এই গ্যারেজে তাকে সাহায্য করার জন্য তার মেয়ে সারাস আর ইউদিসও ছিল। অনেক রাত হয়ে যাওয়ার কারণে হাইতির দুই ছেলে মেয়ে হাইতিকে বাড়িতে পাঠিয়ে দেয়। গ্যারেজের বাকি কাজ তারাই সামলে নেবে। তো হাইতি বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করে গাড়ির ভেতর তার সঙ্গে কিছু ভৌতিক ঘটনা ঘটতে থাকে। তার ঘাড় অস্বাভাবিকভাবে একা একাই ঘোরাতে থাকে। তাকে দেখে কোনো কিছু ঠিক মনে হচ্ছিল না, যার কারণে সে গাড়ি চালানোর দিকে ভালোভাবে ফোকাস দিতে পারছিল না। এতে করে অ্যাক্সিডেন্ট হতে হতে কোনো রকমে এমন অবস্থায় সে বেঁচে বাড়ি ফিরে আসে। তো পরের দিন সকালবেলায় নাস্তা করার সময় হাইতি তার ছেলে মেয়ের সঙ্গে বিভিন্ন কথা বলে। তার ছেলে মেয়ে তাকে ভালোবাসে কিনা তা জিজ্ঞেস করে। এ থেকে বোঝা যাচ্ছিল তারা তিনজন অনেক ফ্রেন্ডলি ছিল। তখন সারাস বুঝতে পারে তার বাবা অসুস্থ, তাই সে তার বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চায়। কিন্তু হাইতি তার মেয়েকে জানায় তার কোনো সমস্যা হচ্ছে না, সে থাকতে পারবে। তখন তাদের কথাবার্তা শুনে বুঝতে পারি হাইতির স্ত্রী তার ছেলের জন্মের সময় মারা গিয়েছে। আর তারপর থেকেই এই সম্পূর্ণ সংসারটা হাইতি একাই সামলাচ্ছে। এর আগেও তার বেশ কয়েকটা ব্যবসা ছিল, সেগুলো লস হওয়ায় সব বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এই গ্যারেজটাই আছে। সেই সাথে হাইতি তার মেয়েকে জানায় আমি মারা গেলেই আমাকে মুসলিম রীতিতে দ্রুত দাফন কাফন সম্পূর্ণ করবে এবং তার এই গ্যারেজের সম্পূর্ণ কাজটা দুই ছেলে মেয়েকে বুঝিয়ে দেয়। এমনভাবে প্রায় হাইতি ইমোশনাল হয়ে যায়। তাই এই ব্যাপারটাকেই দুই ছেলে মেয়ে খুব স্বাভাবিকভাবে মনে করে। তো এরপর সন্ধ্যায় হঠাৎ করেই বাড়ির লাইটগুলো অফ অন হতে শুরু করে। একটা জায়গায় লাইট অফ হয় তো আর একটা জায়গায় লাইট অন হয়ে যায়। বারবার হাইতির লাইটগুলোকে ঠিক করার চেষ্টা করলেও ঠিক হয় না। তখন হাইতি দূর থেকে দরজার কাছে অন্ধকারে কোনো একটা ছায়া দেখতে পায়। তার চোখ দুটো জলজল করছিল। সেই সাথে রুমের ভেতর থেকে একটা ছবিওয়ালা বই নিচে পড়ে যায় এবং ফিসফিস করে কেউ একজন হাইতিকে বলে ওঠে তোমার সময় শেষ, আমি তোমাকে পৃথিবী থেকে নিতে এসেছি। এদিকে সারাস তার বাবার একটা মেসেজ পায়। সেই মেসেজে শুধুমাত্র ওই বইটারই ছবি ছিল। এটা দেখে সারাসরা দুই ভাই বোন চিন্তিত হয়ে দ্রুত বাসায় ফিরে আসে। আর এসেই দেখতে পায় তার বাবা মেঝেতে পড়ে আছে, অর্থাৎ তার বাবা এতক্ষণে মারা গিয়েছে। তবে হাইতি মারা যাওয়ার আগেই কেন সারাকে আর কোনো কিছুই না বলে শুধু এই বইয়ের ছবিটা দিল, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর সারাসের চাচা এসে তার ভাইয়ের লাশ নিয়ে যেতে চায়, কিন্তু সারাস জানায় তার বাবাকে এখন এই মুহূর্তে কোনোভাবে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, দ্রুত তার দাফন কাফন শেষ করতে হবে। তাছাড়া তারা তাদের বাবার লাশ তাদের থেকে দূরে পাঠাতে চায় না। তারা যেখানে থাকবে তার আশেপাশেই তার বাবাকে মাটি দেওয়ার কথা বলে। এরপর সারাসের কথা মতো দোয়া পাঠ করানোর ব্যবস্থা করলে হঠাৎ করে দেখা যায় হাইতির ডেড বডি নড়াচড়া করে উঠে বসে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তবে সারাসরা দুই ভাই বোন ধীরে ধীরে তার বাবার কাছে এগিয়ে আসে। তখন হাইতি ফিসফিস করেই তাদের দুই ভাই বোনকে জানায় আমাকে আমার বাবা নিতে এসেছে, তাছাড়া এখান থেকে কেউ একজন বাঁচবে আর কেউ একজন মরবে। তবে এই ঘটনায় সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর রাতে যে যার মতো ঘুমোতে যায়। মাঝরাতে সারাসের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার বাবা হেঁটে বাইরে চলে যাচ্ছে। তখন সারাস পেছন থেকে ডাক দিলেই তার বাবা ভয়ঙ্করভাবে এসে বলে সব তোমার দোষ। আর তখন সারাসের ঘুম ভেঙে যায়, অর্থাৎ সারাস এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙার সাথে সাথেই দ্রুত বাইরে এসে দেখতে পায় তার বাবার ডেড বডিটা যেখানে রাখা ছিল সেখানে রাখা নেই। অন্যদিকে সিথিওর পরিবার তাদের বাড়ির সামনে হাইতির লাশ দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ লাশ কিভাবে এখানে আসলো তারা কিছু বুঝতে না পেরে দ্রুত সিথিওর মেয়ে দিয়া
সারাসকে ফোন দেয় এবং তার বাবার ডেড বডি তাদের বাড়ির সামনে এটা জানিয়ে দেয়। প্রথমে তারা বিশ্বাস না করলেও দিয়া ভিডিও কল দিয়ে দেখায়। এর পরপরই সারাসরা দুই ভাই বোন দ্রুত গ্রামের বাড়ির উদ্দেশ্যে তার চাচার বাড়িতে রওনা দেয়, কারণ তার বাবার ডেড বডি একা একা গ্রামে চলে গিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তারা দুই ভাই বোন অনেক কিছু ভাবতে শুরু করে। তারা ভাবে তাদের চাচা কি তাদের বাবার লাশ নিয়ে গিয়েছে, নাকি তারা তার বাবার কথার ইচ্ছার গুরুত্ব দেয়নি, যার কারণে এমন কিছু ঘটেছে। তো যাই হোক, কিছুক্ষণের ভেতর তারা তাদের চাচার বাড়িতে এসে তার চাচাকে জিজ্ঞেস করে, আপনি কি বাবার লাশ নিয়ে এসেছেন? তখন দিয়া জানায় যে সে সবার প্রথমে লাশটা বাইরে দেখেছে। এসব কথাবার্তার মাঝখানে সারাস দূরে একটা আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে তার মাথা ঘুরে যায় আর সে সবার সামনে সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাদের দুই ভাই বোনকে থাকার জন্য একটা রুম দেওয়া হয়। এই রুমটাতে একটা সময় সারাসের বাবা মায়ের ছিল। তখন আলমারিতে কিছু পেন্টিং দেখে ইউদিস তার বোনকে জিজ্ঞেস করে, এগুলো কে এঁকেছে? তখন সারাস জানায় তার বাবা মা এঁকেছে। ইউদিস হওয়ার সময় ইউদিসের নাম রাখা নিয়ে তার বাবা মা প্রায় ঝগড়া করত, আর শেষমেশ তারা যে নামটা রাখতে চেয়েছিল অবশেষে ইউদিসের সেই নামটাই রাখা হয়। এইসব কিছু শুনে ইউদিসের মন খারাপ হয়, কারণ সে মনে করে তার বোন কিছু হলেও এখানে স্মৃতি আছে, কিন্তু তার কোনো কিছুই নেই, কারণ সে হওয়ার সময় তার বাবা মা গ্রাম থেকে শহরে চলে যায় আর কখনো তারা এই গ্রামে ফিরে আসেনি, এবং ইউদিস হওয়ার পরপরই তার মা মারা যায়। এইসব কিছুর জন্য ইউদিস নিজেকে দায়ী মনে করে আর অনেক কষ্ট পায়। তখন ইউদিসকে এই পরিস্থিতিতে তার বোন সামলে নেয়। এইদিকে সারাস রান্নাঘরে আসলে জানতে পারে তার চাচাতো বোন দিয়ার ব্লাড ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। সারাস তাদের চাচা চাচির সঙ্গে গ্রামে না থাকলেও তাদেরকে ভীষণ ভালোবাসত, তাই দিয়ার খবরটা জেনে তার মন খারাপ হয়। এরপর দিয়া এখান থেকে চলে যাওয়ার পর সারাস চাচিকে জিজ্ঞেস করে, আমার বাবার ডেড বডি এখানে কিভাবে আসলো? তখন সারাসের চাচি তাকে জানায় তার বাবা একসময় ব্ল্যাক ম্যাজিক করত, আর যার কারণে সে পুরোপুরি মরতে পারবে না। শুধু সে নয়, এই পরিবারের বংশ পরম্পরায় অনেকে এই ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত। যেহেতু এটা বংশ পরম্পরায়, তাই সারাসের বাবার ডেড বডি একা একা গ্রামে আসার ব্যাপারে তার চাচাই সবচেয়ে বেশি ভালো জানে। কিছুক্ষণ পর সারাস যারা তার বাবার জন্য দোয়া করছিল তাদের জন্য খাবার নিয়ে বাইরে বের হলে দেখে তার বাবা তাকে ফিসফিস করে বলছে, এসব কিছু তোমার জন্য হয়েছে, তুমি আমার কথা শোনোনি। তাই এ কথা শুনে সারাসের আবার মাথা ঘুরে ওঠে। তার বাবার এসব চিৎকার চেঁচামেচি আর কথাগুলো শুধু সারাস শুনতে পাচ্ছিল। তখন হাইতের কাফনের কাপড় রক্তে ভেসে ওঠে। এমন কিছু দেখে আবারও সেখানে থাকা সবাই চিৎকার করে ওঠে। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা দেহটা আবারও গোসল করিয়ে পাক পবিত্র করা হবে। তবে যে হাইতিকে গোসল করাতে চায় সে বমি করতে করতে বাইরে বেরিয়ে আসে। কেউ আর তাকে গোসল করাতে চায় না। তখন আর কোনো উপায় না পেয়ে ইউদিস একা একাই বাবার গোসল করানোর জন্য রাজি হয়। ইউদিস গোসল করাতে আসলে তার মনে হয় তার বাবা পেছনে সোজা হয়ে বসে আছে। তখন সে পেছনে ফিরে আর কোনো কিছু দেখতে পায় না, বরং তার বাবাকে যেভাবে রেখেছিল সেভাবেই দেখতে পায়। এদিকে বাইরে একটা আত্মা সারাসকে ডাকতে থাকে। সে আত্মাকে দেখে ভয় পেয়ে রান্নাঘরের ভেতরে গেলে পেছন থেকে তাকে ডাকে। সে পেছনে তাকালে আর কাউকেই দেখতে পায় না। এমন সময় আত্মাটা একদম তার মুখের সামনে এসে চিৎকার করে ওঠে। এই বিভৎস চেহারা দেখে সারাস অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে ইউদিস তার বাবাকে গোসল করার সময় নিচে একটা ফুল দেখতে পায় এবং সেই সাথে তার বাবার পা নিচে দেখে। তখন সে উপরের দিকে তাকালে দেখে তার বাবার পা উপরেই আছে। এসব কিছু দেখে ইউদিসের মাথা কোনো কাজ করে না, তাই সে আবারও যখন নিচে তাকায় পাটা কার দেখার জন্য, তখন একটা আত্মা এসে তার মাথার চুল ধরে পানির ভেতরে চুবিয়ে রাখে। সেখান থেকে ইউদিস কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে তার বোনের কাছে ছুটে আসে। তখন সারাস দেখতে পায় তার ভাইয়ের গায়ে বেশ কিছু আঘাতের দাগ। এরপর থেকে তারা দুই ভাই বোন বুঝতে পারে এই জায়গাটা মোটেও স্বাভাবিক নয়। তখন সেখানে তার চাচা এসে জানায় উত্তরাধিকার সূত্রে তার বাবা এই কালো জাদুর প্রভাব পেয়েছে। বহু বছর আগে তার দাদাকেও মাটি দেওয়ার সময় অনেক কষ্ট হয়েছিল। তাকেও কালো জাদুর জন্য মাটিতে রাখা যাচ্ছিল না, আর এই জাদু কাটাতে হলে মৃতদেহ উত্তরসূরিদের একটা রিচুয়াল করতে হয় এবং লাশকে শুক্রবারে মাটি দিতে হয়। এ কথা শুনে সারাস বলে, আমার বাবাকে কোনো মতেই শুক্রবার পর্যন্ত রাখা যাবে না, তাহলে এই 2 দিনই আমার বাবার সঙ্গে আরো ভয়ঙ্কর কিছু হবে। আপনি দ্রুত আমার বাবার জানাজা দিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করুন। তারা দুই ভাই বোন তার চাচার কথা মানতে চায় না।
তখন তার চাচা বলতে থাকে, এই কালো জাদুর প্রভাবেই দিনকে দিন বিভিন্ন ব্যবসায় তোমার বাবা লস করেছে, তাছাড়া তোমার মাও মারা গিয়েছে। তুমি যদি এই কালো জাদুর প্রভাব না কাটাতে বিলম্ব করো তাহলে এই জাদুর অভিশাপ তোমাদের ভিতরেও থেকে যাবে। কালো জাদু সবসময় নতুন উত্তরসূরিদের খুঁজতে থাকে। এরপর রাতে সারাজ নামাজ পড়ে তার বাবার জন্য দোয়া করতে থাকে। সে নামাজ থেকে উঠে ঘুমোতে যায়। তখন সে ওই রুমে কারো হেঁটে আসার শব্দ শুনতে পায় এবং হঠাৎ করেই তার আলমারি খুলে যাওয়ার শব্দ শুনতে পায়। তখন সে দেখে আলমারির ভেতর থেকে হাইতি ধীরে ধীরে বেরিয়ে আসছে। এটা দেখে সারাজ দ্রুত তার ভাইকে ঘুম থেকে জাগিয়ে তুলতে চায়, কিন্তু সে দেখে ইউদিসের নিথর দেহ সেখানে পড়ে আছে আর তার চোখ দুটো সাদা ফ্যাকাশে হয়ে আছে। এসব কিছু দেখে সারাস আর কোনো কিছু সহ্য করতে পারছিল না, তাই সে দৌড়ে তার চাচার রুমের দিকে যেতে চায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো সারাস কোনো একটা মায়াজালে পড়ে গিয়েছিল, যার কারণে সে বারবার করে তার রুমের ভেতরে ফিরে আসছিল। কোনোভাবেই এই রুম থেকে বাইরে যেতে পারছিল না। এমন পরিস্থিতিতে সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তাই সে কাঁদতে কাঁদতে আবারও তার ভাইয়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিলে ইউদুস ঘুমন্তভাবে তার দিকে ফিরে বলতে থাকে, কি হয়েছে? এত কিছু না ভেবে চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমাকেও ঘুমোতে দাও। এ ঘটনার পর সারাস নিজে তার বিছানায় গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমোতে পারে না, কারণ সে বারবার তার বাবার কণ্ঠ শুনতে পাচ্ছিল। এরপর সে চোখ মেলতেই দেখে তার বাবা এসে তাদের দুই ভাই বোনকে বলছে, চলো আমরা বাড়ি ফিরে যাই, তোমরা আমার ইচ্ছে পূরণ করনি। এ কথা শুনে সারা উঠে চিৎকার করে, এই রুম থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে। তখন ইউদিস ঘুম থেকে উঠে বলে, মাঝরাতে তুমি বারবার চিৎকার করছো কেন? তখন সারাস তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তোমার কি কোনো সমস্যা হয়েছে? এ কথা শুনে ইউদিস বলে, আমি ঠিকই আছি। পরদিন সকালে সারাস তার চাচার সঙ্গে তর্ক করতে শুরু করে। সে বলে, আজই যে কোনোভাবেই তার বাবাকে দাফন করতে হবে। তারা আর এক মুহূর্ত তার বাবার মৃতদেহ ফেলে রাখবে না। শুক্রবার আসতে এখনো অনেক দেরি, কিন্তু তার কথা কেউ না শুনলে সারাস বাইরে গিয়ে ইমামকে ডেকে নিয়ে আসে আর বলে, মৃত ব্যক্তিকে দ্রুত দাফনের কাজ সম্পূর্ণ করা উচিত, এটা আপনি সবাইকে বুঝিয়ে বলুন। এরপর ইমাম এসে সবাইকে বোঝালে সবাই দ্রুত করে হাইতিকে দাফন দেওয়ার ব্যবস্থা করে। তো যাই হোক, সবাই যখন কবরস্থানে হাইতির লাশ নিয়ে যাচ্ছিল তখন একজন দেখতে পায় তার কাঁধে রক্ত লেগে আছে। এটা বলতেই সেখানে থাকা সবাই আরো ভয় পেয়ে যায়। তখন সিথিও আবারও তার ভাইয়ের দাফন দিতে নিষেধ করে। তখন সারাস বলে, যা কিছুই হোক আজকে বাবাকে মাটি দিতেই হবে। তো এরপর কবরস্থানে আসার পর তারা দেখতে পায় কবরের ভেতর পানিতে ভরে গিয়েছে। এই অবস্থায় পানির ভেতর তাকে কোনোভাবে মাটি দেওয়া সম্ভব না। এক পর্যায়ে ইমাম বলে, আমার মনে হচ্ছে পানি কমা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। তখন কোনো উপায় না পেয়ে সারাস তার বাবাকে ফিরিয়ে আনতে বাধ্য হয়। তো ওই দিন রাতে সিথিও তার পরিবারের সবাইকে বলে, ভাইয়ের দাফনের আগে আরো একটি ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। এই কথা বলার সাথে সাথে ঘরের সম্পূর্ণ লাইট বন্ধ হয়ে যায়। সবার পেছন থেকে একটা আত্মা ভয়ঙ্করভাবে বলে ওঠে, এখান থেকে কেউ একজন বাঁচবে আর কেউ একজন মরবে। তাদের পরিবার আত্মাদের সাথে এই চুক্তি করেছে। এখন এখান থেকে যে কারো একজনের আত্মার সঙ্গে আগুনে পুড়ে নরকে যেতে হবে। এ কথা বলতে বলতেই ভয়ঙ্কর আত্মাটা ডিমনিক রূপে সবার সামনে এসে হাজির হয় আর তাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণের ভেতর সে আবারও সবার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। তখন সিথিও আবারও সবাইকে বোঝায়, আমাদের হাতে সময় খুব কম, যা কিছু করার খুব দ্রুতই করতে হবে। তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি তোমাদের ক্ষতি চাইব না। যা কিছু বলছি এটা আমাদের বংশ পরম্পরায় হয়ে এসেছে। তোমরা আমার সন্তানের মতো, আমার কথা মেনে নাও, তোমাদের ভালো হবে। এক পর্যায়ে সারাস তার চাচার কথাতে রাজি হয়। সে যে রিচুয়াল করতে চায় তাকে করতে বলে। রিচুয়ালের জন্য সারাসের চাচি তাকে গোসল করিয়ে পাক পবিত্র করে একটা বিশেষ ধরনের পানীয় খেতে দেয়। যেহেতু সারাসের বাবা মারা গিয়েছে এবং সারাস বড় সন্তান, তাই এই রিচুয়াল তাকেই করতে হবে। এদিকে গ্রামবাসী যখন যে যার মতো জঙ্গলের ভেতর দিয়ে রাতে বাড়ি যাচ্ছিল তখন ঝোপঝাড়ের ভেতরে দেখতে পায় হাইতির লাশ দাঁড়িয়ে আছে। অন্যদিকে ইউদিস দিয়ার কাছে জানতে চায় শুধু কি তার বাবার সঙ্গে এমন হয়েছে। তখন দিয়া জানায় 50 বছর আগে তাদের দাদার সঙ্গেও এমন হয়েছে। তাদের দাদার লাশও মাটি দিতে অনেক সময় লেগেছে। তখন ইউদিস তার বাবার মৃত্যুর আগে যে বইটার ছবি তাকে পাঠিয়েছিল ওই ছবিটা দিয়াকে দেখিয়ে বলে, এই বইটা সম্পর্কে তুমি কি কিছু জানো? তখন দিয়া বলে, হ্যাঁ, এই বইটা তো আমাদের দাদার কাছেও ছিল। এরপর তারা দুজন স্টোর রুম থেকে তাদের পূর্বপুরুষের
যাবতীয় সব এই ধরনের বইগুলো খুঁজে বের করে। তবে ইউদিস বইগুলো নিয়ে স্টোর রুম থেকে বাইরে বের হতে পারে না। তার সামনে বারবার রুমের দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। সেই সাথে উপরে থাকা একটা আত্মা ইউদিসের দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে, যেটা দেখে ইউদিস ভয় পেয়ে নিচে লুটিয়ে পড়ে এবং দরজায় জোরে জোরে নক করতে থাকলে বাইরে থেকে দিয়া দরজা খুলে দেয়। অন্যদিকে জঙ্গলের ভেতর হাইতির আত্মা সারাসকে বিভিন্নভাবে হন করতে থাকে। শুধু তাই নয়, তার বাবার আত্মাগুলোর সঙ্গে আরো অনেকগুলো আত্মা এখানে দাঁড়িয়েছিল। তখন একটা আত্মা সারাসকে বলতে থাকে, আমি যখন মারা যাচ্ছিলাম তুমি তখন কোথায় ছিলে? তোমার বংশের সমস্ত পূর্বপুরুষরা আমার দাস ছিল। আমি তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। সারাস কোনো মতে এখান থেকে উঠে দৌড়ে তার চাচির কাছে ছুটে আসে। তখন তারা দেখতে পায় সারাসের চোখ কালো হয়ে গিয়েছে। তারা জানিয়ে দেয় তোমাকে পরবর্তী উত্তরসূরি হিসেবে আত্মারা বেছে নিয়েছে। এরপর সারাস বাসায় আসলে তার ভাই ইউদিস তাকে তাদের এতদিনকার পূর্বপুরুষদের বইগুলো দেখায়। সেই সাথে এটা উল্লেখ করে বলে যে তারা সবাই এই ডেটেই মারা গিয়েছে। তারা সকলেই 14 তারিখেই মারা গিয়েছে। এটা একটা রহস্যজনক ব্যাপার। তাই চাচা যা বলেছে আমাদেরকে তাই করতে হবে। রিচুয়াল করে শুক্রবারই বাবাকে দাফন করার ব্যবস্থা করতে হবে। তখন সারাস বলে, বাবা আমাদেরকে মৃত্যুর আগে বলে গিয়েছিল ইসলামী রীতিতে দাফন করতে। সেটা কি তুমি ভুলে গিয়েছ? ইউদিস বলে, আপু আমরা তো চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। এইসব কথা শুনে সারাস রেগে গেলে তার ভেতরে একটা আত্মা ভর করে আর ইউদিসকে দোষারোপ করে বলতে থাকে, এসব কিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি এই পৃথিবীতে না আসতে তাহলে আমার মা মারা যেত না। যদি তুমি না থাকতে তাহলে বাবা মা এবং আমরা সবাই একসঙ্গে ভালো থাকতে পারতাম। এই বলে সে ইউদিসকে মারার জন্য তার গলা চেপে ধরে। বাইরে থেকে ইউদিসের চিৎকার শব্দ শুনে দিয়া দ্রুত ভেতরে দৌড়ে এসে সারাসের কাছ থেকে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আত্মার এত পাওয়ার ছিল যে দিয়া তার সর্বোচ্চ শক্তি দিয়েও ইউদিসকে সারাসের কাছ থেকে বাঁচাতে পারে না। হঠাৎ করে তখন ভয়ানকভাবে সারাসের কাঁধ মোচড়াতে শুরু করে, যেমনটা একবার ঠিক তার বাবার সঙ্গে হয়েছিল। ইউদিস সেখান থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে বাইরে গিয়ে গ্রামের সবাইকে ডেকে আনতে চায় আর তার বোনকে এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচাতে চায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ ইউদিসের কথা বিশ্বাস করে না। তো যাই হোক, সারাসকে তার চাচা চাচি মুখ বেঁধে তার হাত পা বেঁধে চেয়ারের সঙ্গে বেঁধে জোর করে রিচুয়াল শুরু করে। এসব কিছু দেখে সারাস তার চাচা চাচিকে বারবার করে বলে, আপনারা আমার সঙ্গে এমন করবেন না। তখন তার চাচা সিথিও বলে, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। একটা সময় তার বাবা তার একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য যেমন তার মাকে বলে দিয়েছিল, ঠিক তেমনই আজ তারা তাদের একমাত্র মেয়ে দিয়াকে বাঁচানোর জন্য সারাসকে আত্মাদের কাছে উৎসর্গ করবে। মূলত দিয়ার যে ব্লাড ক্যান্সার হয়েছে, তার বাবা মা যদি এই আত্মা দ্বারা রিচুয়াল করে সারাসকে বলি দিতে পারে তাহলে তারা তাদের মেয়েকে বাঁচাতে পারবে। তাই তারা এমন অমানবিক কাজ করছে। সিথিও ইচ্ছে করেই তার ভাইয়ের ডেড বডির সঙ্গে কালো জাদু করেছে যাতে খুব সহজে আত্মাদেরকে আনতে পারে, যার কারণে সারাস বারবার চেষ্টা করেও তার বাবাকে দাফন করতে পারছিল না। কোনো না কোনো বাধা আসছিল। এই বাধাগুলো আত্মারাই দিচ্ছিল। তাছাড়া এই রিচুয়ালগুলো করার জন্য অনেক সময়ের দরকার ছিল। তাই সে নিজে লাশের খাটে রক্ত লাগিয়েছিল এবং লাশটা কোনোভাবে একা একা এখানে আসেনি। সিথিও লুকিয়ে লাশটাকে এখানে নিয়ে এসেছে রিচুয়াল করার জন্য। প্ল্যান করে তার মেয়েকে লাশটা আগে দেখার সুযোগ করে দেয়। রাতে সবাই সবকিছু অস্বাভাবিক মনে করে আর তাদের কোনো দোষ না হয়। এসব কিছু জানার পর সারাস অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ যে চাচা চাচিকে সে এত ভালোবাসত সেই চাচা চাচি আজ তাদেরকে নিয়ে এমন নোংরা খেলায় মেতে উঠেছে। এরপর সিথিও হাইতির ডেড বডিটাকে একটা চাকু দিয়ে কেটে রক্ত বের করে নেয় এবং নিজের হাত কেটেও রক্ত বের করে ওই রক্তের সঙ্গে মিশিয়ে নেয় যাতে আত্মা আরো বেশি শক্তিশালী হতে পারে। এদিকে দিয়া এসে সারাসকে বাঁচাতে চাইলে তার বাবা মা দরজা বন্ধ করে দিয়ে বলে, আমরা তোমাকে বাঁচানোর জন্যই এসব কিছু করছে। তখন দিয়া আর কোনো উপায় না পেয়ে দ্রুত করে তার বাড়ি থেকে বের হয়ে গ্রামবাসীকে এই বিষয়টা জানাতে চায়। এদিকে ইউদিস এই বিষয়টা জানতে পেরে দ্রুত ইমাম সাহেবের কাছে এসে সে তার বাবার গোসলের সময় যে ফুলটা পেয়েছিল সেই ফুলটা দেখায় এবং বলে, আমার বোনকে ওরা আটকে রেখেছে এবং ভয়ঙ্কর রিচুয়াল করছে, দ্রুত গিয়ে আমার বোনকে বাঁচান। ফুল দেখে ইমাম সাহেব বুঝতে পারে এটা ব্ল্যাক ম্যাজিক করতে আত্মাদের ডেকে আনার জন্য এই ফুল ব্যবহার করা হয়, যার কারণে পুরো গ্রামবাসী ইমামের সাথে দ্রুত করে সিথিওদের বাড়ির দিকে এগিয়ে আসে। তো যাই হোক, সিথিও যখন সারাসের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় তাকে আঘাত করার জন্য, তখন সারাস বারবার করে অনুরোধ করে তার কোনো ক্ষতি না করতে।
এখনো এই যুগে এসে এমন কুসংস্কার বিশ্বাস আর শিরক করা মহাপাপ। কিন্তু তার চাচা তার কোনো কথাই শোনে না। যেহেতু সারাস এখন তাদের রিচুয়ালের একটা অংশ, তাই সারাসকে এখন তারা মেরে ফেলবে। এদিকে গ্রামবাসীকে নিয়ে দ্রুত ইমাম সাহেব হাইতিদের জানাজার নামাজ পড়তে শুরু করে। অন্যদিকে যখন সিথিও সারাসকে আঘাত করবে, ঠিক তখন একটা অদৃশ্য শক্তি এসে তাকে বাধা দেয়। সাথে সাথে সিথিওর চোখ কালো হয়ে যায়। তার স্ত্রী এসে তাকে ধরতে গেলে সিথিও তার স্ত্রীর উপর অ্যাটাক করে দেয়। সেই সাথে সারাসের মুখ থেকে অস্বাভাবিকভাবে রক্ত বের হতে থাকে এবং সে মাথা ঝাঁকালে সিথিও ভালো লক্ষণ না বুঝে দ্রুত লুটিয়ে পড়ে মাটিতে সারাসের কাছে ক্ষমা চাইতে থাকে। ঠিক সেই সময় সেখানেই ইমাম সাহেব দিয়াদের নিয়ে পৌঁছালে আত্মাটা বলে ওঠে, যারা আমার সেবক হবে তাদের আমার সঙ্গে আগুনে পুড়ে মরতে হবে। এটা বলার সাথে সাথে সিথিওর বাড়িতে আগুন ধরে যায়। এসব কিছু দেখে সেখানে থাকা সবাই ভীষণ ভয় পায়। তো কিছুক্ষণ পর এমনিতেই আগুন নিভে গিয়ে আম্বারকে তুলে মাটিতে ফেলে জোরে আঘাত করে মেরে ফেলে। তখন ইমাম আত্মাটাকে থামানোর জন্য জোরে জোরে দোয়া দুরূদ পাঠ করতে থাকে। আর সারাসকে ওই অবস্থায় সামলানোর জন্য দিয়া এবং ইউদিস তার বোনকে শক্ত করে ধরে রাখে। এসব কিছুতে আত্মা বিরক্ত হয়ে গেলে সে তার দুই ভাই বোনকে ছুঁড়ে ফেলে দিয়ে ইমামের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ইমাম ভয় না পেয়ে আবারও তার দোয়া দুরূদ পড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে আত্মাটা সারার উপর অনেক টর্চার করলে তারা সবাই নিজেদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে আর তাকে বারবার করে মনে করিয়ে দিতে থাকে তার আসল পরিচয়। এরপর আত্মাটা সারাসের বডি ছেড়ে দেয়। তবে এই ঘটনায় সারাস সেখানে অজ্ঞান হয়ে যায়। সবাই যখন সারাসকে হুঁশে ফেরানোর চেষ্টা করে তখন হাইতির লাশ সেখানে উঠে দাঁড়ায়, অর্থাৎ আত্মাটা এবার হাইতির বডিতে ভর করেছে। ইমাম সাহেব তার দোয়া থামায় না। সেই সাথে মসজিদের জানাজার নামাজ শেষ হলে হঠাৎ করে আত্মাটা বডি ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যায় এবং তারা সবাই হাইতির লাশ নিচে নামিয়ে রাখে। তো পরের দিন ধর্মীয় রীতিনীতি মেনে হাইতিকে মাটি দেওয়া হয়। এদিকে দিয়া একসঙ্গে তার বাবা মা দুইজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে আর তাকে তখন সারাস সামলে নেয়। তাকে ভরসা দিয়ে বলে, আমরা আজ থেকে একসঙ্গে থাকবো, তোমার কোনো ভয় নেই। অর্থাৎ এই ব্ল্যাক ম্যাজিকের কারণেই আত্মাটা তার সঙ্গে দিয়ার বাবা মাকে নিয়ে গিয়েছে। আত্মাটা যেমনটা বলেছিল একজন মরবে একজন থাকবে। তো এরপর তারা কবরস্থান থেকে বাড়ি থেকে রওনা হয়। আর এখানেই আজকের এই ভয়ঙ্কর গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।